আছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি আপনাকে সোহরাব ভাই। আপনাকে শুভেচ্ছা। আজকে শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রাষ্ট্র সংস্কার করবে সংসদ, রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা। মানবজীবন জুলাই অভ্যুত্থানের আহত শহীদদের নাম অন্তর্ভুক্তি বন্ধ। 15 বছরে মুক্তিযোদ্ধা কোটার পুলিশে নিয়োগ 23,000। কালের কণ্ঠ, দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার, কোরআনের বিধানের আলোকে জীবন গড়ার অঙ্গীকার। আমার দেশ বাংলাদেশের ভারতপন্থী বাম রাজনীতির হালচাল, আর সাংবাদিক সুরক্ষা আইনসহ 20 দফা সুপারিশ, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। কালবেলা জটিল সমীকরণের রাজনীতির মঞ্চ, সম্পাদক প্রকাশক হতে পারবেন না দণ্ডিত ও ঋণ খেলাপিরা। দেশ রূপান্তর, বেতন বিসিএস গ্রেডে যোগ্যতা স্নাতক, কাউকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নয়। সময়ের আলো, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না এনসিপি। খবরের কাগজ, অনেককে উদ্বেগ অস্থিরতা, সার্কুলেশন টিআরপিতে জালিয়াতি হয়। দিনকাল, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়, গণমাধ্যম প্রতিষ্ঠানকে পাবলিক লিস্টেড কোম্পানি করার সুপারিশ। করতোয়া ঢাকা অবরোধের ঘোষণা। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়। আজকের দিনের খবর হচ্ছে যে গণমাধ্যম যে কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেটাতে আমরা কিছু সুপারিশ আমরা লক্ষ্য করেছি। উল্লেখযোগ্য হচ্ছে যে একই হাউস থেকে একাধিক কাগজ বের হতে পারবে না, এটা একটা। বেতন হইতে হবে বিসিএস ক্যাডারে 2। 3 নম্বর হচ্ছে গণমাধ্যম প্রতিষ্ঠানকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হবে, আর সম্পাদক সাংবাদিকের যোগ্যতা কী থাকা দরকার তা সেটা বলা হয়েছে। তো বাংলাদেশের তো এখন গণমাধ্যমের যে চেহারা, যে অবস্থা, তাতে তো গণমাধ্যম টিকবেই না। এর মধ্যে এই সুপারিশ, এটা তো একটা উদ্ভট চিন্তার ফসল না। সুপারিশ দিয়েছে ভালো, যে কোনো আলোচনা, বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছে, মালিকদের সাথে কথা বলেছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে, তার সরকারি কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছে, তার ভিত্তিতে একটা সুপারিশ দিয়েছে। এখন এই সুপারিশের সঙ্গে বাস্তবতার কতটা মিল অমিল এবং কি, তবে যেসব অনিয়মের কথা বলছে আমি মনে করি সেটা সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর যেমন ডিএপি অনিয়ম মানে কি ভয়াবহ। আপনি যদি 3000 সার্কুলেশন পত্রিকা যদি 1.5 লাখ দেখান, মানে এটা তো একটা সাগর চুরি। মানে এটা থেকে এটা বন্ধ করতে হবে। টিআরপির ক্ষেত্রেও আমি ঠিক অতটা বিস্তারিত জানি না, কিন্তু টিআরপিতেও দেখিয়ে সেখানে সরকারি বিজ্ঞাপন হয়তো অতটাই নেই, কিন্তু বেসরকারি বিজ্ঞাপনে তো টিআরপির মানটা যাচাই করে এবং এরা দেখে, মানে বিজ্ঞাপন দাতারা। সবটা মিলে সব কাজে একটা স্বচ্ছতা, জবাবদিহি থাকা দরকার, এবং সে কারণেই এটা করা না। কিন্তু এই বেতন যেটা বলছে যে বিসিএস ক্যাডারের সময়, এটা নিউজ পেপারে কি সম্ভব? এটা না, এখন নিউজ পেপার বা টেলিভিশনে না, এখন অনেকগুলো একটা নিয়মের ভেতরে আনা। যেমন টেলিভিশন কোনো ওয়েজ বোর্ড নেই। হ্যাঁ, ওয়েজ বোর্ড না থাকায় কারো বেতন 1.5 লাখ, কারো বেতন 15,000। মানে এই অসমতা বা এই বৈষম্য, এটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা দরকার। আপনার বেতন বোর্ডেও তো বেতন বোর্ডে কেন যে একটা ন্যূনতম বেতন, এর চেয়ে বাইরে বেশি তো দিতেই পারে, অনেক কোনো প্রতিষ্ঠান দেয়ও। এখন দিতে পারা না পারা, যেমন এর আগে অন্য রাজনৈতিক সরকারগুলোর আমলে যে সংবাদপত্রের ক্ষেত্রে তো ওয়েজ বোর্ড আছে, সেখানে কিন্তু ক্যাটাগরি করা ছিল, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন আর এই যে সব জায়গায় দুর্নীতি, আপনি ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে লিখে দিল যে ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়, ইউনিয়ন লিখে দিল। এবং আমরা তো ডিএফপির এই দুর্নীতির সাথে ইউনিয়ন নেতারা জড়িত, সরকারি কর্মকর্তারা তো জড়িতই, ইউনিয়ন নেতারা জড়িত, তাদেরকে ঘুষ দিতে হয়েছে। তো এগুলো কীভাবে বন্ধ করা যায়? আর হচ্ছে যে অনিশ্চয়তা চলছে, এর সাথে সংবাদপত্রের সাথে, বিশেষ করে গণমাধ্যমের সাথে আপনার রাজনীতির একটা নিগুড় সম্পর্ক, রাজনীতি এবং অর্থনীতি। রাজনীতিতে যদি অস্থিরতা থাকে এবং
অর্থনীতি যদি স্থবিরতা থাকে তাহলে সেই দেশে গণমাধ্যম বিকশিত হতে পারে না। আমরা কিন্তু এখন এই অবস্থায় আছি যে এক ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা, কি হবে। আর সুতরাং মালিকরা বিনিয়োগ করবে না, যাদের টাকা আছে করবে না, বিদেশি বিনিয়োগ আসছে না। সুতরাং এই অবস্থায় গণমাধ্যমগুলো টেকাতে খুবই কঠিন। এখন সেক্ষেত্রে আমার ধারণা সরকারের উচিত হবে অংশীজনদের সাথে, মালিক সংগঠন, সাংবাদিক সংগঠন, শ্রমিক সংগঠন, এদের সাথে আলোচনা করে কোন কোন ক্ষেত্রেই করছে এবং যেটা সরকারের নিজের হাতে আছে সেটি তো তাদের মানে দ্রুতই করে ফেলা উচিত। অনিয়মগুলো বন্ধ করা উচিত, দুর্নীতি বন্ধ করা উচিত। আর যেটা বলবো যে আপনি মালিকদের বলবো বা অংশীজনদের বলবো, সরকারের নিজের যে প্রতিষ্ঠানগুলো আছে, নিজের যে গণমাধ্যমগুলো আছে, তা তো জনগণের করের পয়সায় চলে। আপনি বিএসএস, বিটিভি এবং বাংলাদেশ বেতার, এর উপযোগিতা কি এটা দেখতে হবে। হ্যাঁ, উপযোগিতা নিশ্চয়ই আছে, কিন্তু এটি তো সরকারি প্রতিষ্ঠান না, এটি জনগণের প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান। কিন্তু আমরা ধরে নেই যে সরকার আসে, যখন আসে তাদের প্রতিষ্ঠান, তারা তাদের মতো চালায়। এবং সেটা যে এই অন্তর্বর্তী সরকারে যে খুব ব্যাপক পরিবর্তন হয়েছে তা না, কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা তো দেখি যে আর এই গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম একটা কি বলে, একটা রোগ বলবো না উপসর্গ বলবো, যে সব কিছুই হচ্ছে বিগত সরকারে আমলে কি হয়েছে, তার আগের কি সরকারে আমলে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে সেটা তো মানুষ জানতে চায়, সেটা তো মানুষ দেখতে চায় যে বর্তমান সেলফ সেন্সরশিপে বন্দী। এবং আমি তো ঠাট্টা করে বলি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম হচ্ছে গতকাল, সংবাদ মাধ্যমকে আজকের সংবাদ মাধ্যম করতে হবে। এবং আপনি যেটা বলছেন যে সেলফ সেন্সরশিপ, এত বড় গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে এত মানুষ জীবন দিল এবং এরকম রাজনৈতিক পরিবর্তন হলো, তারপরে কেন সেলফ সেন্সরশিপ থাকবে? কাদের জন্যে? একটা হচ্ছে রাজনীতির জন্য, মানে রাজনৈতিক যে বর্তমান একটা অনিশ্চিত পরিবেশের জন্য, আর একটা এখানে ধর্মীয় যারা উগ্রবাদী গোষ্ঠী, তাদের দেশের ভিতর এবং বাইরে থেকে যে ধরনের আওয়াজ দিচ্ছে, যে ধরনের উস্কানি দিচ্ছে, তাতে শুধু সংবাদ মাধ্যম না, আপনার যে কোনো সচেতন নাগরিকই তো নিরাপদ বোধ করে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন তো কেউ মনে করবে যে এ অমুকের দালাল, এ অমুকের এ ধর্মদ্রোহী, বা এ মানে যে কোনো একটা আপনার ট্যাগ লাগিয়ে তা ই করলো, মানে আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করলো। এই অবস্থা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে সবাই নির্ভয়ে তার কথা বলতে পারবে। কথা বলা মানে অন্যকে আহত করা না। আর তো অবশ্যই এই সমাজে ধর্মপ্রাণ মানুষ আছে, আবার ভিন্ন ধর্মের মানুষও আছে, আবার ধর্মীয় আচরণ পালন করেন এমন মানুষও আছে। এখন কেউ কারোর উপর তো জবরদস্তি করতে পারে না। কিন্তু আমরা তো বিভিন্ন মানে যেসব উদ্বেগজনক খবর পাই, যত কম মাত্রারই হোক, কিন্তু এটা তো মানুষকে উদ্বেগ সৃষ্টি করে। না হলে আপনি ধরেন কে কোন পোশাক পরবে, এটা তো আরেকজনে বলার কোনোই নেই, সে তার রুচি অনুযায়ী। কিন্তু বাংলাদেশে এরকম মানে কি বলে, যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এরকম পোশাক তো কেউ পরেন না। কথাবার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের বিদ্বেষ ছড়ানো হয়, যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, এটা তো মানে কি বলে কোনো সভ্য দেশে এটা করা হয় না, মানে এটা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে একটা রাজনীতির পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তনের সাথে রুচির পরিবর্তনটা জরুরি। সেটা যদি আমরা না করতে পারি, সংবাদ মাধ্যম বলে যাবে তার কথা, কিন্তু কেউ শুনবে না, বা সরকার বলে যাবে। রাজনীতি কোন পথে? রাজনীতি পথহারা, মানে আচ্ছা। পথ নেই। কারণ গত বছর আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, তাহলে রাজনীতি পথ তৈরি করার জন্য। কারণ আমরা তো একটা দমবন্ধ অবস্থায় ছিলাম যে একটি সরকার সবকিছু চাপিয়ে দিত উপর থেকে, সংবাদ মাধ্যম বলুন, অর্থনীতি বলুন, যে কোনো কিছু, ব্যবসা বাণিজ্য, সব কিছু। তার থেকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই তো পরিবর্তনটা হলো। এবং পরিবর্তনে মানুষ ভোট দিতে পারতো না, মানুষ একটা গণতান্ত্রিক দমবন্ধ অবস্থা ছিল। সেটা একটা মুক্ত পরিবেশ থাকবে, যেখানে
ওই আবার আগের জায়গায় যেতে হয়, যেখানে সবাই কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে এবং ভয়ভীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা তো দেখি যে বিভিন্নভাবে, এমনকি ভয়ভীতি না, আপনাকে যদি সত্য বলার জন্য যদি আপনাকে অপমানের শিকার হতে হয় অথবা বিদ্বেষের শিকার হতে হয়, তাহলে কেউ বলবে না। কেন বলবে? পরিবার আছে, স্বজন আছে, তারাই তো বলবে যে এটা প্রয়োজন নেই। এবং যেভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছবি দেখিয়ে, এবং এটা আমাদের কয়েকজন জনপ্রিয় সাংবাদিকও এটাকে উস্কে দিচ্ছেন, যেমন একজন সম্পর্কে এমন অকথ্য ভাষায় তাকে গালাগাল করব, নারীকে আবার তার ছবিটা পাশে দিয়ে, এটা তো তাকে অপমান করা। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এবং দেখা যাবে যে দুইজন কথা বলছে, সঞ্চালক মাঝখানে, কিন্তু অন্যজন কিন্তু কথা বলছে না। তাকে যে গালাগাল দিচ্ছে কাকে, তাকে বোঝানোর জন্য তার ছবিটা দেয়া। আমি তো মনে করি যে এটা খুবই সাংবাদিকতার রীতি বহির্ভূত। এবং যার সম্পর্কেই দেয়, সে নারী পুরুষ হোক, তার প্রতি অবমাননা করে। এতদিন আমরা দেখতাম যে রাজনৈতিক নেতা বা রাজনীতিকদের এখন দেখি অন্য পেশার মানুষকে ওই করেছে, এবং যেভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়, যেভাবে বিদ্বেষ। শেষ কোথায়? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে যেটা বলছেন যে রাজনীতির সুস্থ ধারায় নিয়ে আসার জন্যই এত সংস্কার কমিশন, এত উদ্যোগ আয়োজন, জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু আগাচ্ছে না কেন জানি এটা নড়ছে না। আমরা একটা স্থবির অবস্থায় আছি। সরকারও কতটা এক পা আগায় আর দু পা পিছিয়ে যায়। না হলে এই ধরনের হঠাৎ করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, কেন হবে? যারা এখন রাজনীতির অংশীদার, তারা তো সবাই কম বেশি এই গণ অভ্যুত্থানের অংশীদার, গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করছে। এখন আমরা পত্রিকা দেখলে, টেলিভিশন দেখলেই দেখি একে অপরের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলেন, এবং এক পক্ষ অন্য পক্ষকে স্বৈরাচারের দোষর বলেন, ফ্যাসিবাদের দোষর বলেন, অন্য পক্ষ আবার আর এক ভাষায় সমালোচনা করেন। এটি আমরা সমালোচনায় অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা নিজেরা কি করছি। তো এক্ষেত্রে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার মানব জমিনে আমি রিপোর্টটা দেখলাম, তিনি বিস্তারিত যে নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, তার কোথায় দুর্বলতা, কোথায় ঘাটতি, এবং তারা কি আগামীকাল আজকেই সেটা উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। তো সেখানে সেই বিষয়গুলো আনা উচিত। এবং তিনি বলেছেন যে এটা কোনো প্রস্তাব দেখে মনে হয়, কোনো প্রশ্ন দেখে মনে হয় যে কোনো রাজনৈতিক দলের ভাষার সঙ্গে মিলে যায়। তো এর থেকে বেরিয়ে আসা, সবাই মিলেই এটা করা। এখন একটি বড় দল হলে, যেমন একটি বড় দলটা বড় দল হওয়ার জন্যে তাকে বেশি ঝুঁকি নিতে হবে সেটাও যেমন নয়, আবার তাকে বিপদের সম্মুখীন হতে হবে তাও নয়, বা তাকে বাড়তি সুবিধা দিতে হবে তাও নয়। সবাই গণতান্ত্রিক সমাজে জনগণ ঠিক করবে যে কোন সংস্কার প্রয়োজন, কোন সংস্কার না। তিনিও বলছেন যে হ্যাঁ, জুলাই সনদ হতে পারে, বা আমরা কি সংস্কার করব সে ব্যাপারে একটা ঐকমত্য হতে পারে। তো ঐকমত্য হওয়ার পর সেটা বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কিন্তু নির্বাচিত সরকারকে। আর না হলে আপনি যদি এখন অধ্যাদেশের মাধ্যমে করেন, পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তারা যদি না মানেন, আমরা তো দেখছি যে 11 সরকার যেসব সুপারিশ করেছিল তার অনেকগুলো আওয়ামী লীগ সরকার পরে নেয়নি। সুতরাং এই দেয়া নেয়ার মধ্যেই চলবে, কিন্তু এক ধরনের অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কাটিয়ে উঠবে আশা করি। এবং সরকার এটা জানে নিশ্চয়ই যে সরকারেও নির্বাচন নিয়ে এক সময় এক কথা, কখনো বলেন যে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, আবার বলে যে এটা মার্চ হতে পারে, জুন হতে পারে। মার্চ তো হতেই পারে না, কারণ আগামী বছর ফেব্রুয়ারির শেষ দিকে রোজা শুরু হয়ে যাবে। তাহলে কি করে সম্ভব? হয় জানুয়ারিতে হতে হবে, না ডিসেম্বরে হতে হবে। আমি মনে করি ডিসেম্বরেই আলোচনায় আছে, এবং সবার আর যারা মনে করে যে নির্বাচন বিলম্বিত হলে তারা ভালো করবে, বরং তাদের আরো খারাপ করার কিন্তু সম্ভাবনা আছে।
বরং এখন তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা আছে, এক ধরনের জোশ আছে, সেটা কাজে লাগিয়ে তারা নির্বাচনী জনগণের কাছে যাক। আর নির্বাচন জনগণ তো বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি 46 সাল থেকে কোনো নির্বাচনে জনগণ ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যাদের উপর নিয়েছে, যাদের উপর আস্থা রেখেছে, তারা আস্থা রক্ষা করতে পারেনি। আগামীতে যারা আসবেন আশা করি যে তারা আস্থা রক্ষা করবেন, না হলে তো আবার আরেকটি গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। দিনের অন্য খবর হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিক্ষোভ, আলটিমেটাম। এটা আমি নাগরিক ঐক্যের যে সভাপতি, তার উদ্ধৃতি দিয়ে কথাটি বলতে চাই। তিনি বলছেন আওয়ামী লীগ তো মাঠে নাই, আওয়ামী লীগ তো আসছে না, দেখছি না কোথাও, আমরা আওয়ামী লীগ নিয়ে বিতর্ক করছি অযথা। এখন একটা খবর হয়েছে বা একজনে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মানে সেটা দিয়ে তোলপাড়, মানে এটা কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে? এবং এটা কিন্তু আওয়ামী লীগ দৃশ্যমান না, কিন্তু আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ আছে, হ্যাঁ, ওই ভয়টাই এখন মনের ভয় কিন্তু কেউ কাটাতে পারবে না। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও কিন্তু মনের ভয় থাকবে। আর নিষিদ্ধ হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জামাতকে নিষিদ্ধ করেছিল, তাতে রক্ষা করতে পারছে। জিয়াউর রহমান কমিউনিস্ট পার্টি এবং ডেমোক্রেটিক লীগকে নিষিদ্ধ করেছিলেন, এরশাদও সম্ভবত এরকম কোনো দলকে করেছিলেন। একেবারেই যারা গণতান্ত্রিক রাজনীতির বাইরে বা সন্ত্রাসী রাজনীতি করে তাদের ব্যাপারে অন্য, কিন্তু আপনি একটা গণতান্ত্রিক রাজনীতি যারা করেন, আবার এর মধ্যেও কিন্তু নানা রকম কথা। কেউ বলেন যে হ্যাঁ, বিচার হওয়ার পর তারা আওয়ামী লীগ করতে পারবে, আওয়ামী লীগের নামে আসতে পারবে। কেউ বলে যে না, তারা ক্ষমা চায়নি, তাহলে ক্ষমা চাইলে তাহলে সব পাপ কি ধুয়ে যাবে? আর হ্যাঁ, মানে তাহলে একটা সিদ্ধান্তে আসা দরকার। আর যাই হোক, হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে যে কারো নিষিদ্ধ করার দাবি করতে পারে, মুক্তিরও দাবি করতে পারে, সেটা রাজনৈতিক দলের দাবি হিসেবে আমরা নিতে পারি। কিন্তু সরকার কি করছে? সরকারের তো এখানে একটা ব্যাখ্যা থাকা উচিত বা বোঝাপড়া থাকা উচিত। রাইট। এনসিপির একটা সাজেশন দেখছি যে ভোটারের বয়স হবে 16, প্রার্থীর হবে 23। এটা একটু আমার মনে হচ্ছে যে মানে খুবই বাস্তবসম্মত, মানে একটু বাস্তবসম্মত নয়, একটু উচ্চাভিলাষী বলবো। কারণ 16 বছর তো স্কুল পার হয় না। হ্যাঁ, বাস্তবে 16 বছর স্কুল পার হয় না। স্কুল পার হওয়ার আগে জাতীয় নির্বাচনের অংশীদার হবে, এটি একটি। 23-এর বিষয়টা খুব পার্থক্য না, এখন 25 আছে তো, এবং সেটা আমি মনে করি 23-এর ব্যাপারটা এখন যদি এটাই হয় যে যারা নতুন দল করছে এটা সামনে রেখে এই ইচ্ছা, আমি জানি না যে অন্যান্য দেশেও এরকম আছে কোথাও কোথাও 25-এর কম, কিন্তু 16 বছরটা, এটা 16 বছর তো আমরা প্রাপ্তবয়স্কই ধরি না, কারণ আমাদের শ্রম আইন অনুযায়ী 18 বছর নিচে পর্যন্ত তারা শিশু, শিশুদের তো ভোটাধিকার থাকবে না। তাও এই দল আলোচনা হোক, একটা দল প্রস্তাব দিয়েছে বা প্রস্তাব দেওয়ার কথা বলছে, এটা আলোচনা হতে পারে, এটার মধ্যে কোনো বিরোধের বিষয় নেই। এটা যৌক্তিক, কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এটা নিয়ে তর্ক হতে পারে, যার পক্ষে তাদের পক্ষে যে যুক্তি সেটা দেবে, আবার খণ্ডন করার ক্ষেত্রেও হবে। আপনি যাকে ভোটাধিকার দিবেন তাকে তো বলতে পারবেন না যে নিয়মিত আদালতে বিচার হবে না, তাকে শিশু সংশোধনাগারে নিতে হবে, কিশোর সংশোধনাগারে নিতে হবে, এটা তো বলতে পারবেন না। কিন্তু আপনি 18 বছর নিচে হলে তো কিশোর সংশোধনাগারে যেতে হয়। তারপরে না, এটা আসলে আমি জানি না তারা কি চিন্তার থেকে করেছেন। এখন তারা যদি ভাবেন যে 16 বছর বয়সে সবাই এনসিপিতে ভোট দেবে, আর সেটা তারা ভাবতে পারে। না না, ভোটের জন্য বোধহয় এটা করা কি ঠিক হবে? এই ধরনের সিদ্ধান্ত বোধহয় নেওয়া ঠিক হবে না। যাই হোক, সেটা হচ্ছে যে না, ওই আবার একই হেডিং দেখছিলাম, তো সেটা হচ্ছে যে অনৈক্যে উদ্বেগ, অস্থিরতা, যেটা আপনি বলছেন। হ্যাঁ, এটা তো হঠাৎ করে, এটা তো কোনো কাঙ্ক্ষিত না। আর বাংলাদেশ সেনাবাহিনী তো সরকারের অংশ, রাষ্ট্রের অংশ, তাকে চ্যালেঞ্জ করা কারো ব্যাপারে, কারো তো বলতেই পারে, পদত্যাগ চাইতেই পারে, কিন্তু পদত্যাগ চাওয়ার সেক্ষেত্রে তো সরকারের কাছে দাবি করবে। আমার তো মনে হচ্ছে যে তাদের যে কোনো
ক্ষেত্রে আমরা উপদেষ্টার পদত্যাগের ক্ষেত্রেও তো সরকারের কাছে দাবি করব, Yeah. বা যে কোনো পদাধিকারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে মুখোমুখি করার প্রয়োজন নেই। আপনি সরকারের কাছে যান, সরকার এবং প্রধান উপদেষ্টা তো সশস্ত্র কি বলে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রধান উপদেষ্টার কাছে তারা দেন দরবার করতে পারে, তারা যুক্তি তুলে ধরুক, সরকার কি করে সেটা দেখা যাবে। কিন্তু এরকম একটা অস্বস্তি তৈরি করবে যে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে যদি দিনের পর দিন এরকম বিক্ষোভ করেন, হ্যাঁ সেনাবাহিনীর কিছু বলা যাবে না তা নয়। এখানে ঢাকা অবরোধের কর্মসূচিও আছে, আমি হেডিং দেখলাম, ঢাকা এই করতোয়ার হেডিংটা এটাই দেখছিলাম, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা অবরোধের নিষিদ্ধের দাবিতে সেটা করুক, কিন্তু বাস্তবতা হলো যে আপনার তখন একটা দমবন্ধ অবস্থা ছিল 5 আগস্টের আগে। এই ছাত্ররা যে কর্মসূচি দিয়েছে সেটাই পালিত হয়েছে, সেটাই সফল হয়েছে। সেই ব্লকেট বলুন আর মার্চ টু ঢাকা সবগুলোই হয়েছে। কিন্তু আজকে এই যে তাদের আহ্বান বা তাদের সমাবেশে কতজন লোক হয় সেটা কিন্তু প্রশ্ন। এখন যদি মানুষ তাদের সঙ্গে থাকলে যে কোনো কর্মসূচি সফল করতে পারে, কিন্তু মানুষ যদি না থাকে তাহলে কিন্তু এটা সফল হবে না, বরং এক ধরনের তাদের অবস্থান আরো দুর্বল হবে। তাই আমরা যেদিকে যাচ্ছি যদি এইরকম চলতে থাকে তাইলে কিন্তু আমরা যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের আগে আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, আপনি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, এবং ইতিমধ্যে তো বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে। ডেইলি স্টারের খবর দেখলাম যে কত মানে শ্রমিকরা বেতন পাবে না, মানে যারা বেকার তাদের ঈদ হবে না। তো এসব নিয়ে না চিন্তা করা উচিত। আমি তো মনে করি নতুন দলের এসব ইস্যু সামনে আসা উচিত, কারণ এই প্রতি বছর আপনার 23 থেকে 25 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে, এবং গত 1 বছরে কতজনের চাকরি দেওয়া গেছে। 25 লাখের মধ্যে ধরেন 7-8 লাখ দেশের বাইরে যায়, আর বাকিরা কোথায় যাবে, কি করবে? এবং প্রতি বছরই তো যদি অন্যদের কথা বাদও দেয়, প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ ছেলে মেয়ে বের হয়। তাদের কর্মসংস্থানে ভাবতে হবে না? তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? এমনকি যারা আন্দোলনে করেছেন তাদেরকে সবার কর্মসংস্থান আছে, আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন যারা, সবাই তো এনসিবির নেতা হতে পারবে না। নেতা হইলেও তো তারা ফুল টাইম জব না, তো এটা হ্যাঁ সেটা তো কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামের মতো মানে সার্বক্ষণিক চাকরি না, তাদেরকে কোনো না কোনো পেশা বেছে নিতে হবে। যাই হোক, হাতে সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মূল্য আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।